মৌমাছি আর মানুষের সম্পর্ক এর গল্পটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, একটা যাত্রা যা শুরু হয়েছিল এক দেবতার চোখের জল দিয়ে, আর আজ তা এসে ঠেকেছে একজন শিল্পপতির নিখুঁত এক পরিমাপে। তো চলুন শুরু করা যাক এই মজার কাহিনী। গল্পটা শুরু হচ্ছে প্রাচীন মিশর থেকে। এখনকার মতো না, তখন মানুষ ভাবত মৌমাছিরা কোনো সাধারণ পোকা নয়। তাদের বিশ্বাস ছিল স্বয়ং সূর্যদেবতার রায়ের চোখ থেকে যে জল গড়িয়ে পড়েছিল, আর সেই জল যখন মরুভূমির গরম বালিতে এসে ঠেকল, ঠিক তখনই জন্ম হল মৌমাছিদের। মানে একেবারে ঐশ্বরিক সৃষ্টি। তো আমাদের এই গল্পটা যাবে 3টে ধাপে। প্রথমে আমরা দেখব প্রাচীন যুগ, তারপর মধ্যযুগীয় ইউরোপ, এবং শেষে শিল্প বিপ্লবের সময় কিভাবে মৌমাছির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পাল্টে গেল। কিন্তু মৌমাছির প্রতি এই যে শ্রদ্ধা, এটা কিন্তু শুধু একটা দেশ বা সময়ের মধ্যে আটকে ছিল না। কোরআন বা বাইবেলের মতো পবিত্র ধর্মগ্রন্থেও তাদের কথা বলা আছে। সেখানে মৌমাছিরা হলো কঠোর পরিশ্রম আর ঐশ্বরিক নির্দেশনার প্রতীক। আবার পুরনো দিনের রূপকথাতেও তারা ছিল পবিত্রতা আর প্রকৃতির জ্ঞানের ধারক। চলুন এবার একেবারে নির্দিষ্টভাবে দেখি দুটি অসাধারণ সভ্যতাকে, মিশর আর গ্রিস। এখানে মৌমাছিরা শুধু প্রকৃতির একটা অংশ ছিল না, তারা হয়ে উঠেছিল দেবদেবী আর রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। মিশরে মৌমাছির ব্যাপারটা ছিল একেবারে অন্য স্তরের। তারা তো দেবতার চোখের জল থেকেই জন্মেছে, তাই না? তারা ছিল নিম্ন মিশরের প্রতীক। এমনকি ফারাওদের যে রাজকীয় উপাধি, তারও একটা অংশ ছিল এই মৌমাছি। এভাবেই ঐশ্বরিক ইচ্ছার সাথে পৃথিবীর ক্ষমতার একটা দারুণ সংযোগ তৈরি হয়েছিল। মিশর থেকে চলে আসি এবার গ্রিসে। এখানে একটা খুব সুন্দর গল্প আছে মেলিসাকে নিয়ে। মেলিসা ছিলেন একজন জলপরী, আর তার নামের মানেই হল মৌমাছি। বলা হয় তিনিই প্রথম মধু আবিষ্কার করেন, আর তার এই জ্ঞানের সম্মানে মন্দিরের নারী পুরোহিতদের ডাকা হতো মেলিসা নামে, যা ছিল তাদের পবিত্রতা আর ভবিষ্যৎ বলার ক্ষমতার প্রতীক। তো প্রাচীন যুগ পেরিয়ে আমরা এখন ঢুকছি মধ্যযুগীয় ইউরোপে, এবং এখানে মৌমাছির প্রতীকটা এক নতুন মাত্রা পায়। মৌচাক হয়ে ওঠে একটা আদর্শ সমাজের রূপক। এই জায়গাটা খুব মজার। দেখুন, একই প্রতীক মৌমাছি, কিন্তু দুটো আলাদা সময়ে দুটো আলাদা সাম্রাজ্যে একেবারে আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে। মধ্যযুগের রাজারা মৌচাককে দেখতেন ঈশ্বরের তৈরি এক আদর্শ খ্রিস্টান রাজ্যের মডেল হিসেবে, আর তার কয়েক শতাব্দী পরে নেপোলিয়ন সেই মৌমাছিকেই বেছে নিলেন কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর এক নতুন ফ্রান্সের পুনর্জন্মের প্রতীক হিসেবে। ভাবা যায় নেপোলিয়ন কতটা জিনজাং ছিলেন এই মৌমাছির প্রতীক নিয়ে। ওনার রাজ্যাভিষেকের যে পোশাক, তাতে ছোট্ট ছোট্ট সোনার মৌমাছি সেলাই করা ছিল। একটা দুটো নয়, ৩০০রও বেশি। আসলে এটা ছিল পুরনো রাজতন্ত্রকে বাতিল করে নিজের নতুন সাম্রাজ্যের পরিচয় প্রতিষ্ঠা করার একটা জোরালো ঘোষণা। কিন্তু সবসময় কি মৌমাছির মানে ছিল শক্তি বা শৃঙ্খলা? না। ইউরোপ থেকে বেরিয়ে আমরা যদি মায়া সভ্যতার দিকে তাকাই, দেখব সেখানে মৌমাছির সঙ্গে সম্পর্কটা ছিল একদম অন্যরকম, শ্রদ্ধা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার। মায়ানরা তাদের এলাকার এক ধরনের হুল ছাড়া মৌমাছিকে একটা বিশাল সম্মানের নাম দিয়েছিল, সুনান কাব, যার মানে হল রাজকীয় নারী মৌমাছি। এই নামটাই বুঝিয়ে দেয় প্রকৃতির প্রতি তাদের কি গভীর শ্রদ্ধা ছিল, যা ইউরোপের ক্ষমতার প্রতীক থেকে সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি। এখন পর্যন্ত আমরা গল্প শুনছিলাম উপকথা, শ্রদ্ধা আর প্রতীকের। কিন্তু এবার আসতে চলেছে একটা বিপ্লব। শিল্প বিপ্লবের সময়ে হাজার বছরের পুরনো কারুশিল্পটা বদলে গিয়ে হয়ে গেল এক কঠিন বিজ্ঞান। বুঝলেন ব্যাপারটা? হাজার হাজার বছর ধরে মৌমাছি পালনের একটা খুব বড়, খুব কষ্টের ব্যাপার ছিল। মধু বের করতে গেলেই প্রায় পুরো কলোনিটা নষ্ট হয়ে যেত। এই যে স্কেপ চাকটা, এটাই ছিল সেই নিষ্ঠুর পদ্ধতির প্রতীক। কিন্তু তারপর এলো ল্যাংস্ট্রথ মৌচাক, একটা বৈপ্লবিক ডিজাইন যা মৌমাছি পালনকে এক ধাক্কায় আধুনিক আর টেকসই করে তুলল। আর এই পুরো বিপ্লবের পেছনে ছিল একটা ছোট্ট কিন্তু অসাধারণ আবিষ্কার, বি স্পেস বা মৌমাছির ফাঁকা জায়গা। 1851 সালে রেভারেন্ড ল্যাংস্ট্রথ নামে একজন লক্ষ্য করলেন যে মৌমাছিরা একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা ছেড়ে দেয়, যেখানে তারা মোম দিয়ে চাকও বানায় না, আবার আঠা দিয়ে বন্ধও করে না।
এই একটা পর্যবেক্ষণই সবকিছু বদলে দিল। শুধুমাত্র ৯.৫ মিলিমিটার, এই একটা ছোট্ট মাপ মনে হচ্ছে সাধারণ, তাই না? কিন্তু এই মাপটার উপর ভিত্তি করেই তৈরি হলো আজকের আধুনিক মৌচাক, যার ফ্রেমগুলো সহজে খোলা বা লাগানো যায়। এটাই ছিল প্রকৃতি আর যন্ত্রের নিখুঁত মেলবন্ধন। তো এত কিছুর পর এই যে এত বড় একটা যাত্রা কোথায় এসে দাঁড়ালো? মৌমাছি আর মানুষের সম্পর্কটা একসময়ের পৌরাণিক কাহিনীর ঐশ্বরিক প্রাণীটা আজ শিল্পের একটা পরিমাপযোগ্য উপাদান হয়ে উঠেছে। দেখুন কিভাবে শুরু হয়েছিল এক দেবতার চোখের জল থেকে, আর কোথায় এসে শেষ হলো একজন শিল্পপতির দেওয়া একটা মাপে। এই যে পরিবর্তন, এটা শুধু মৌমাছির গল্প নয়, এটা আসলে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কেরই গল্প। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? দেবতার চোখের জল থেকে শিল্পের যন্ত্রাংশ, এই যাত্রার পর মৌমাছি আজ আমাদের কাছে ঠিক কি? একটা পবিত্র প্রতীক, নাকি শুধুই অর্থনৈতিক সম্পদ? হয়তো এই উত্তরটা আমাদের নিজেদের সম্পর্কেই বেশি কিছু বলে দেয়।